হেনা, কাজী নজরুল ইসলাম। ও, ভার্দুন ট্রেস, ফ্রান্স। কি আগুন বৃষ্টি, আর কি ভয়ানক তার শব্দ! গ্রুম দুম দ্রুম। আকাশের একটু নীল দেখা যাচ্ছে না, যেন সমস্ত আসমান জুড়ে আগুন লেগে গেছে। গোলা আর বোমা ফেটে ফেটে আগুনের ফিঙ্কি। এত ঘন বৃষ্টি হচ্ছে যে অত ঘন যদি জল ঝরত আসমানের নীলচে খুবে, তাহলে একদিনেই সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে যেত। আর এমনই অনবরত যদি এই বাজের চেয়েও কড়া দ্রুম দ্রুম শব্দ হতো, তাহলে লোকের কানগুলো অকেজো হয়ে যেত। আজ শুধু আমাদের সিপাইদের সেই হোলি খেলার একেবারে গানটা মনে পড়ছে। आज तलवार से खेलेंगे होली, जमा हो गए दुनिया का सिपाही, ढलाओ की ढंग का बदनों लगी, तुपेओ की पिचकारी, गोला बारूद का रंग बनी है, লাগে ভারী লড়াই। বাস্তবিক এই গোলা বারুদের রঙে আসমান জমি লালে লাল হয়ে গেছে। সবচেয়ে বেশি লাল ওই বুকে বেয়োনেট। বেয়োনেট পুরো হতভাগাদের বুকের রক্ত লালে লাল, শুধু লাল আর লাল। এক একটা সিপাই শহীদ হয়েছে, আর যেন বিয়ের নশার মতো লাল হয়ে শুয়ে আছে। ও, সবচেয়ে বিশ্রী ওই ধোয়ার গন্ধটা। বাপরে বাপ, ওর গন্ধে যেন ৩২ নারী পাক দিয়ে ওঠে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাদের মরবার জন্য এসব কি উচ্ছেদ নিষ্ঠুর উপায়! রাইফেলের গুলির প্রাণহীন সীসাগুলো যখন হাড়ে এসে ঠেকে, তখন সেটাকে বিশ্রী রকম শব্দে ফেটে চৌচির হয়ে দেহের ভেতরের মাংসগুলোকে ছিঁড়ে বের হয়ে যায়। এত বুদ্ধি মানুষ অন্য কাজে লাগালে তারা ফেরেশতার কাছাকাছি একটা খুব বড় জাত হয়ে দাঁড়াতো। উফ, কি বুক ফাটা পিয়াস! এই যে পাশের বন্ধু রাইফেলটা কাত করে ফেলে ঘুমিয়ে পড়েছে, একে আর হাজার কামান একসঙ্গে গর্জে উঠলেও জাগাতে পারবে না। কোনো সেনাপতিও আর তার হুকুম মানাতে পারবে না। এই ৭ দিন ধরে একরোখা ট্রেনসে কাদায় শুয়ে অনবরত গুলি ছোড়ার ক্লান্তির পর সে কি নিবিড় শান্তি নেমে এসেছে তা এর প্রাণে। তৃপ্তির কি স্নিগ্ধ স্পর্শ এখনো লেগে রয়েছে এর শুষ্ক শীতল ওষ্ঠ পুটে। যাক, যে ভয়ানক পিয়াস লেগেছে এখন আমার। এখন ওর কোমর থেকে জলের বোতলটা খুলে একটু জল খেয়ে জানটা ঠান্ডা করি তো। কাল থেকে আমার জল ফুরিয়ে গিয়েছে, কেউ এক ফোঁটা জল দেয়নি। এই গভীর তৃষ্ণার পর এই এক চুমুক জল, সে কত মিষ্টি! অনবরত চালিয়ে চালিয়ে আমার লুইস গানটাও আর চলছে না। এখন আমার মৃত বন্ধুর লুইস গানটা দিয়ে দিব্যি কাজ চলবে। এর যদি মা কিংবা বোন কিংবা স্ত্রী থাকতো আজ এখানে, তাহলে এর এই গোলার আঘাতে ভাঙা মাথার খুলিটা খুলে করে খুব একচোট কেঁদে নিত। যাক, খানিক পরে একটা ২০-২৫ মনের মস্ত ভারী গোলা হয়তো ট্রেন্সের সামনেটায় পড়ে আমাদের দুজনাকেই গোড় দিয়ে দেবে, সে মন্দ হবে না। হ্যাঁ, আমার এত হাসি পাচ্ছে ওই কান্নার কথা মনে হয়ে। আরে ধ্যাৎ, সবাই মরবে, আমি মরবো, তুইও মরবি। এত বড় একটা নিছক সত্যি একটা স্বাভাবিক জিনিস নিয়ে কান্না কিসের? নিজে এত কষ্ট, এত মেহনত করছি, এত জখম হচ্ছি, তবু সে কি একটা পৈশাচিক আনন্দ আমার বুক ছেয়ে ফেলেছে। সে আনন্দটা এই কাঠ পেন্সিলটার সীসা দিয়ে এঁকে দেখাতে পারছি না।
সমস্ত ঘন ব্যথার বুকেও একটা বেশ আনন্দ ঘুম পাড়ানো থাকে, যেটা আমরা ভালো করে অনুভব করতে পারিনি। এই লেখা অভ্যাসটা কি খারাপ? এত আগুনের মধ্যে সাঁতরে বেড়াচ্ছি, পায়ের নিচে 10টা 20টা মরা, মাথার উপর উড়োজাহাজ থেকে বোমা ফাটছে গুরুম থম 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 থম। সামনে 20 হাত দূরে বড় বড় গোলা ফাটছে গুরুম গুরুম দুম দুম গুরুম গুরুম। পাশ দিয়ে চলে যাচ্ছে রাইফেল আর মেশিন গানের গুলি, শো 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 শো। তবুও এই 7টা দিন মনের কথাগুলো খাতার কাগজগুলোতে না জানাতে পেরে জানটাকে কি ব্যতিব্যস্তই না করে তুলেছিল। আজ এই কটা কথা লিখে বুকটা বেশ হালকা বোধ হচ্ছে। পাশের মরা বন্ধুর গায়ে ঠেস দিয়ে দিব্যি একটু আরাম করে নেওয়া যাক। ও কি আরাম! এই সিন্ধু পাড়ের একটা অজানা বিদেশিনী ছোট্ট মেয়েমামাই খানিকটা আচার আর 2টো মাখন মাখা রুটি দিয়েছিল, সেটা আর খাওয়াই হয়নি। এদেশের মেয়েরা আমাদের এত স্নেহের আর করুণার চোখে দেখে। রুটি 2টো দেখেছি, সুখে দিব্যি রোস্ট হয়ে আছে। দেখাই যাক রুটি শক্ত না আমার দাঁত। ওই খেতে হবে, কিন্তু পেটে যা আগুন জ্বলছে। তবে আচারটা কিন্তু বড় তাজা আছে দেখছি। ওই 13-14 বছরের কচি মেয়েটা, আমাদের দেশে ওরকম মেয়ে নিশ্চয়ই সন্তানের জননী, নতুবা যুবতী গিন্নি। যখন আমার গলা ধরে চুমু খেয়ে বললে, দাদা এই লড়াইতে কিন্তু শত্রুকে খুব জোর তাড়িয়ে নিয়ে যেতে হবে, তখন আমার মুখে সে কি একটা পবিত্র বেদনা মাখা হাসি ফুটে উঠেছিল। এতক্ষণে আকাশটা বেরোবার একটু ফাঁক পেয়েছে। রাশি রাশি জল ভরা মেঘের ফাঁকে একটু নীল আসমান দেখা যাচ্ছে। সে কত সুন্দর, ঠিক যেন অশ্রু ভরা চোখের ঈষৎ একটু সুনীল রেখা। এতক্ষণে আকাশটা বেরোবার একটু ফাঁক পেয়েছে। রাশি রাশি জল ভরা মেঘের ফাঁকে একটু নীল আসমান দেখা যাচ্ছে। সে কত সুন্দর! ঠিক যেন অশ্রু ভরা চোখের ঈশ্বর একটু সুনীল রেখা। থাকবে এখন, অন্য সময় বাকি কথাগুলো লেখা যাবে। মরা বন্ধুর আত্মা হয়তো আমার উপর চটে উঠেছে এতক্ষণে। কি বন্ধু, একটু জল দেব নাকি মুখে? ইস, হাঁ করে তাকাচ্ছেন দেখো। না বন্ধু না, তোমার পরে পরের প্রিয়তমা হয়তো তোমার জন্য শরবতের গেলার সাথে দাঁড়িয়ে রয়েছে। আহা, সে বেচারাকে বঞ্চিত করবো না তার সেবার আনন্দ থেকে। আজকে কত কথাই না মনে হচ্ছে। না 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 না, কিচ্ছু মনে হচ্ছে না, সব ছুটা। ফের লুইস গানটাই গুলি চালানো যাক। আমার সাহায্যকারী কয়েকজন বেশ তোয়াজ করে ঘুমিয়ে নিলে তো দেখছি। ওই ওই পাশে কাদের তালে তালে পা মিলিয়ে চলার শব্দ পাচ্ছি। ছপ 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 ছপ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই মিলিয়ে চলার শব্দটা কি মধুর! ও বুঝি আমাদের বিলিপ করতে আসছে অন্য পল্টন। এতটুকু অসাবধানতার জন্য হাতের এক টুকরো মাংস ছিঁড়ে নিয়ে গেল দেখছি একটা গুলিতে।
ব্যান্ডেজটা বেঁধে নেই নিজেই। নার্সগুলোকে আমি দু চোখে দেখতে পারিনি। নার্স যদি ভালো না বেশি সেবা করে আমার, তবে সে সেবা আমি নেব কেন? যুদ্ধের এই খুনোখুনির কি মাদকতার শক্তি! মানুষ মরার যা কেমন একটা কারণ এসা। পাশে আমার চেয়ে অত বড় জোয়ানটা এলিয়ে পড়েছে দেখছি। আমি দেখছি শরীরের বলের চেয়ে মনের বলের শক্তিতে অনেক বেশি জোর। লুইস গানে 1 মিনিটে প্রায় 600-700 করে গুলি ছাড়ছি। যদি জানতে পারতুম ওতে কত মানুষ মরছে। তা হোক, এই কি দুখনের দুটো লুইস গানই শত্রুদের চোট আটকে রেখেছে। কিন্তু কি চিৎকার করে মরছে শত্রুগুলো দলে দলে। কি ভীষণ সুন্দরী তরুণীর মৃত্যু মাধুরী। সিন নদীর ধারে তাম্বু, ফ্রান্স। এই 2 দিনের 48 ঘন্টা খালি লম্বা ঘুম দিয়ে কাটিয়ে দেয়া গেল। এখন আবার ধরাচুরো পুড়ে বেরোতে হবে খোদার সৃষ্টি নাশ করতে। এই মানুষ মারা বিদ্যে লড়াইটা ঠিক আমার মতো পাথরবুকো কাঠখোট্টা লোকদের মতোই জিনিস। আজ সেই বিদেশিনী কিশোরী আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। কি সুন্দর পরিষ্কার ফিটফাট বাড়িগুলো এদের। মেয়েটা আমাকে খুব ভালোবেসেছে, আমিও বেসেছি। আমাদের দেশ হলে বলতো মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। 20-21 বছরের এক যুবকের সঙ্গে একটা কুমারী কিশোরীর মেলামেশা তার আদৌ পছন্দ করতো না। ভালোবাসাটাকে কি কুৎসিত চোখে দেখছে আজকাল লোকেরা। মানুষ তো নয়, যেন শকুনি। দুনিয়ায় এত পাপ, মানুষ এত ছোট হলো কি করে? তাদের মাথার উপর অমন উদার অসীম নীল আকাশ, আর তারই নিচে মানুষ কি সংকীর্ণ, কি ছোট। আগুন, তুমি ঝড়ো, ঝমঝম ঝমঝম ঝমঝম। খোদার অভিশাপ, তুমি নেমে এসো। তুমি নেমে এসো ওই নদীর বুকের জমাট বরফের মতো হয়ে। ঝুপ 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 ঝুপ। ইসরাফিলের শিঙা, তুমি বাজো সবকে নিঃসাড় করে দিয়ে। প্রলয়ের বজ্র, তুমি কামানের গোলার বোমার মধ্য দিয়ে ফাটো ঠিক মানুষের মগজের উপর। দ্রুম 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 দ্রুম। আর সমস্ত দুনিয়াটা, সমস্ত আকাশ উল্টে ভেঙে পড়ো তাদের মাথায় যারা ভালোবাসায় কলঙ্ক আনে, ফুলকে অপবিত্র করে। এখন যে সাজে সেজেছি, ঠিক এই রকম সাজে যদি আমাদের দেশের একটা লোককে সাজিয়ে উল্টে ফেলে দেই, তাহলে 1000 ধস্তাধস্তি করেও সে আর উঠতে পারবে না। আমার নিজেরই হাসি পাচ্ছে আমার এখনকার এই গদাই লস্করি চেহারা দেখে। আমার এক ফাজিল বন্ধু বলেছেন, কি নিমকিন চেহারা, আহা কি উপমার ছেড়ে। কে নাকি বলেছিল সারটা দেখতে ঠিক যেন কাতলা মাছ। ফ্রান্স, প্যারিসের পাশে ঘন বন। কাল হঠাৎই মস্ত জঙ্গলটায় আসতে হলো। কেন এরকম পিছিয়ে আসতে হলো তার এতটুকুও জানতে পারলুম না। এ মিলিটারি লাইনের ওইটুকুই সৌন্দর্য। তোমার উপর হুকুম হলো এই কাজটা করো,
কেন ওরকম করবো তার কৈফিয়ত চাইবার কোনো অধিকার নেই তোমার। ব্যাস হুকুম। যদি বলি মৃত্যু যে ঘনিয়ে আসছে, অমনি বজ্রস্বরে তার কড়া জবাব আসবে, যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ কাজ করে যাও। যদি চলতে চলতে তোমার ডান পায়ের উপর মৃত্যু হয়, তবে বাম পা পর্যন্ত চলো। এই হুকুম মানাই, এই জীবনপণ আনুগত্যে কত যে নিবিড় মাধুরী, বাজের মাঝে এই যে কি কোমলতা। যদি সমস্ত দুনিয়াটা এমনই একটা এবং কেবলই একটা সামরিক শক্তির অধীন হয়ে যেত, তাহলে এই মাটির জমিনে এমন একটা সুন্দর স্থান হয়ে দাঁড়াতো যাকে জান্নাতুল বাকিয়া বা শ্রেষ্ঠতম স্বর্গ বললেও লোকে তৃপ্ত হতো না। কি শৃঙ্খলা এই ব্রিটিশ জাতিটার কাজকর্মে, কায়দা কানুনে! তাই তারা আজ এত বড়। উপর দিকে চাইতে গিয়ে আমাদের মাথার পাগড়িও পড়ে গেল। পাগড়ি পড়ে গেলেও তাদের মাথাটা দেখতে পাবো না। মোটামুটি বলতে গেলে তাদের এই দুনিয়ায় চোরার রাজত্বটা মস্ত বড় ঘড়ি, আর সেটা খুব ঠিক চলছে। কেননা তার সেকেন্ডের কাঁটা থেকে ঘন্টার কাঁটা পর্যন্ত সব তাতে বড্ড কড়াকড়ি, বড্ড বাধাবাধি, বড্ড কড়া বাধাবাধি একটা নিয়ম। সেই আবার রোজই অয়েল্ড হচ্ছে, তার কোথাও একটু জং ধরে না। আমরাই নিয়ে গেলাম জার্মানদের হিডেনবার্গ লাইন পর্যন্ত খেদিয়ে, আবার আমাদেরই এতটা পিছিয়ে যেতে হলো। ঘড়িটা যে তৈরি করছে সে জানে কাটার কোনখানে কি কাজ, কোন কাটা কিচ্ছু বুঝতে পারে না, তবু তাকে কাজ করে যেতে হবে। কেননা একটা স্প্রিং অনবরত তার পেছন থেকে গুঁতো মারছে। এমনই একটা বিরাট কঠিন শৃঙ্খল মস্ত বাধাবাধি আমাদের খুব দরকার। আমাদের এই বেড়ে জাতটাকে এমনই খুব পেটমোড়া করে বেঁধে দুরস্ত না করলে এর ভবিষ্যতে আর উঠে দাঁড়াবার কোনো ভরসা নেই। দেশের সবাই মোড়ল হলে কি আর কাজ চলে? হো, এত দূরেও আমাদের উপর গোলাপ বৃষ্টি! এ যেন এক অদ্ভুত কাণ্ড। কোথায় কোন সুদূরে লড়াই হচ্ছে, আর এখানে কি করে এই জঙ্গলে গোলা আসছে। হাতি যখন ভাবে তার চেয়ে বড় জানোয়ার আর নেই, তখন একটা ছোট্ট মশা তার মগজে কামড়ে কিরকম ঘায়েল করে দেয় তাকে। এখানে এই গাছপালার আড়ালে একটা স্নিগ্ধ ছায়ার অন্ধকারে বেশ থাকা যাচ্ছে, কিন্তু এমনই একটু অন্ধকারের জন্য আমার জানটা বড্ড বেশি আকুলে বিকুলি করে উঠছিল। হায়, এই অন্ধকারে এলে কত কথাই মনে পড়ে আমার। আবার না, যাই একবার গাছে চড়ে দেখি আশেপাশে কোথাও দুশ্মন লুকিয়ে আছে কিনা। গাছ থেকে ওই দূরে বরফে ঢাকা নদীটা কি সুন্দর! আবার ওই গোলার গায়ে ভাঙা মস্ত বাড়িগুলো কি বিশ্রী হা করে আছে। এইসব ভাঙা গড়া দেখে আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে, যখন আমরা খুব ঘটা করে ধুলোবালির ঘর বানাতাম, তারপর খেলা শেষ হলে সেগুলো পা দিয়ে ভেঙে দিত আর সমস্যারে ভাঙার গান গাইতুম। হাতের সুখে বানালুম, পায়ের সুখে ভাঙলুম, হাতের সুখে বানালুম, পায়ের সুখে ভাঙলুম। অনেক দূরে ওই কামানের গোলাগুলো পড়ছে, আর এখান থেকে দেখা যাচ্ছে যেন আসমানের বুক থেকে তারাগুলো খুশি খুশি পড়ছে।
উফ, কি বড় শব্দ! ওই মস্ত উড়োজাহাজ কি ভয়ানক জোরে ঘুরছে, উঠছে আর নামছে, ঠিক যেন একটা ছেলে ঘুড়িকে খেলোয়াড় গোতা মারছে। ওটা আমাদেরই। জার্মানদের জেপেলিনগুলো দূর থেকে দেখায় যেন একটা বড় শুঁয়োপোকা উড়ে যাচ্ছে। যাক, আমার হ্যামারসেক থেকে একটু আচার বের করে খাওয়া যাক। সেই যে বিদেশি মেয়েটা আজ কত দূরে, কিন্তু তার ছোঁয়া যেন এখনো লেগে রয়েছে এই ফলের আচারে। ধুর ছাই, যত সব বাজে কথা মনে হয় কেন, খামাখা সাত ভূতের বেদনা এসে জানটা কচলে কচলে দিয়ে যায়। বন্ধু আমার পাশের গাছটায় বসে ঘুমাবার চেষ্টা করছেন দেখছি। ওই যে দিব্যি কোমর বন্ধু দিয়ে নিজেকে একটা ডালের সঙ্গে বেশ শক্ত করে বেঁধেছেন। একবার পরেন যদি ঝুপ করে ওই নিচের জায়গাটায়, তাহলে বেশ রগড় হয়, কিন্তু পরে সাল্লা করে এই সারা ধুম দেব নাকি তার কানের গোড়া দিয়ে শো করে একটা পিস্তলের গুলি ছেড়ে। না থাক, ঘুমাক বেচারা। আমার মতন পোড়া চোখ তো আর কারোর নেই যে ঘুম আসবে না, আর এমন পোড়া মনও কারোর নেই যে সারা দুনিয়ার কথা ভেবে মাথা ধরাবে। রাত্রি হয়েছে, অনেকটা হবে। ভোর পর্যন্ত এমনই করে কুক্র অবতার হয়ে থাকতে হবে। বুড়োকালে যদি অবশ্য ততদিন বেঁচে থাকি, এসব কথা আর খাটুনির স্মৃতি কি মধুর হয়ে দেখা দেবে। মেঘ ছিঁড়ে পূর্ণিমার আগের দিনের চাঁদের জোছনাটা কেমন ছিটে ছিটে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে সারা বনটার বুকে। এখন সমস্ত বনটা একটা চিতাবাঘের মতো দেখাচ্ছে। কালো ভারী জমাট মেঘগুলো আমার মাথার দুহাত উপর দিয়ে আস্তে আস্তে কোথায় ভেসে উধাও হয়ে যাচ্ছে, আর তাই দু এক ফোঁটা শীতল জল আমার মাথায় পড়ছে, টপ 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 টপ। কি শীতল করুণ সে জমাট মেঘের দুফোঁটা জল। চাঁদটা একবার ঢাকা পড়ছে, আবার সা করে বেরিয়ে একটা মেঘে সে দিয়ে পড়ছে। এ যেন বাদশাহ দাদার শীষ মহলের সুন্দরীদের সঙ্গে লুকোচুরি খেলা। কে ছুটছে, চাঁদ না মেঘ? আমি বলবো মেঘ। একটা সরল ছোট্ট শিশু বলবো চাঁদ। কার কথা সত্যি? আহ, কি সুন্দর আলো ছায়া। দূরে ওটা কি একটা পাখির মতন অমন করে ডাকছে। এদেশের পাখিগুলোর সুর কেমন একটা মধুর অলসতায় ভরা, শুনলে যেন নেশা ধরে। এই আলো ছায় আমার কত কথাই না মনে পড়ছে। ও, তার চিন্তাটা কি ব্যথায় ভরা। আমার মনে পড়ছে আমি বললুম, হেনা তোমায় বড্ড ভালোবাসি। সে হেনা তার কস্তুরীর মতো কালো পশমিনা অলক গোছা দুলিয়ে দুলিয়ে বললে, সোহরাব, আমি যে এখনো তোমায় ভালোবাসতে পারিনি। সেদিন জাফরানের ফুলে যেন খুন খুচরাজ খেলা হচ্ছিল বেলুচিস্তানের ময়দানে। আমি আনমনে আখরোটের ছোট্ট একটা ডাল ভেঙে কাছের দেবদারু গাছ থেকে কতগুলো ঝুমকো ফুল পেড়ে
হেনার পায়ের কাছে ফেলে দিলুম। স্তম্বলি সুরমা মাখা তার কালো আখির পাতা ছড়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার মেহেদি ছোপানো হাতের চেয়েও লাল হয়ে উঠেছিল মুখটা। একটা কাঁচা মনক্কার থোকা ছিঁড়ে আদরে কেয়া ছোপের বুলবুলিটার দিকে ছুড়ে দিল। সে গান বন্ধ করে উড়ে গেল। মানুষ যেটা ভাবে সবচেয়ে কাছে, সেটাই হচ্ছে সবচেয়ে দূরে। একটা মস্ত বড় প্রহেলিকা। হেনা 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 আফসোস। হিডেনবার্গ লাইন। আবার কোথায় এসেছি? এটা যে একটা পাতালপুরি, দেওয়ার পুরীদের রাজ্যে, তা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। যুদ্ধের ড্রেস যে একটা বড় শহরের মতো এরকম ঘর বাড়িওয়ালা হবে, তাকে কেউ অনুমান করতে পেরেছিল? জমিনের এত নিচে কি বিরাট কাণ্ড! এও একটা পৃথিবীর মস্ত বড় আশ্চর্য। দিব্যি বাংলার নবের মতো থাকা যাচ্ছে এখানে। শান্তির জন্য তো আসিনি এখানে। আমি তো সুখ চাইনি। আমি চেয়েছি শুধু ক্লেশ, শুধু ব্যথা, শুধু আঘাত। এই আরামের জীবনে আমার পোষাবে না বাপু। তাহলে আমাকে অন্য পথ দেখতে হবে। এ যেন ঠিক টকেরই ভয়ে পালিয়ে এসে তেঁতুলে দলাই বাসা। আমি কাজ চাই, নিজেকে ডুবিয়ে রাখতে চাই। এ কি অস্বস্তিকর আরাম! আচ্ছা, আগুনে পুড়ে নাকি লোহাও ইস্পাত হয়ে যায়, মানুষ কি হয়? শুধু ব্যাপটাইজড। আবার মনটা ছাড়া পেয়ে আমার সেই আঙুরার বেদানা গাছে ভরা ঘরটাই দৌড় মেরেছে। আবার মনে পড়ছে সেই কথা। হেনা, আমি যাচ্ছি মুক্ত দেশের আগুনে ঝাঁপিয়ে পড়তে। যার ভিতরে আগুন, আমি চাই তার বাইরেও আগুন জ্বলুক। আর হয়তো আসবো না, তবে আমার সম্বল কি? পাথেয় কই? আমি কি নিয়ে সেই অচিন দেশে থাকবো? আমার হাতের মুঠোয় হেনার হেনারঞ্জিত হাত দুটি কিশলয়ের মতো কেঁপে কেঁপে উঠল। সে স্পষ্টই বললে, এই তোমার জীবনের সার্থকতা নয় সোহরাব, এ তোমার রক্তের উষ্ণতা। এ কি মিথ্যাকে আঁকড়ে ধরতে যাচ্ছ তুমি? এখনো বোঝো আমি আজও তোমায় ভালোবাসতে পারিনি। সব খালি, সব শূন্য। খা 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 খা। একটা জোর দমকা বাতাস ঘন ঝাউ গাছে বাধা পেয়ে চেঁচিয়ে উঠল। যখন কোয়েটা থেকে আমাদের 127 নম্বর বেলুচি রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন যাত্রা করলে এই দেশে আসবার জন্য, তখন আমার বন্ধু একজন যুবক ব্যাটালিয়ন বাঙালি ডাক্তার সেই গাছের তলায় বসে কাঁদছিল। এবার ফিরাবে তারে কিসের ঝালে,
বিদায় করেছ যারে নয়নের জলে, আজি মধুর সমীরণে নিশীথে কুসুম বনে, তারে কি পড়েছে মনে বকুল তলে। এখন ফিরাবে হাই কিসের ছলে, মধুনিশি পূর্ণিমায় ফিরে আসে বারবার, সে জল ফিরে না আর জেগেছে চলে। এখন ফিরাবে তার কিসের ছলে। কি দুর্বল আমি, সাধে কি আসতে চাইনি এখানে। ওগো, এরকম নবী জীবনে আমার চলবে না। আমার রেজিমেন্টের লোকগুলো মনে করে আমার মতো এত মুক্ত এত সুখী আর কেউ নেই, কারণ আমি বড্ড হাসি। হায়, মেহেদি পাতার সোজ বুকে যে কতক্ষণ লুকানো থাকে, কে তার খবর নেয়। আমি পিয়ানোতে হাম হাম সুইট হাম কতটা বাজিয়ে সুন্দর রূপে গাইলুম। তা দেখে ফরাসিরা অবাক হয়ে গেছে, যেন আমরা মানুষ নই। ওদের মতো কোনো কাজ করা যেন আমাদের পক্ষে এক অত্যাশ্চর্য ব্যাপার। হে ভুল কিন্তু ভাঙতেই হবে। হিডেনবার্গ লাইন। কি করি, কাজ না থাকলেও আমায় কাজ খুঁজে নিতে হয়। কাল রাত্রিতে প্রায় 2 মাইল শুধু হামাগুড়ি দিয়ে ওদের অনেক তার কেটে দিয়ে এসেছি, কেউ এতটুকু টের পায়নি। আমার কমান্ডিং অফিসার সাহেব বলেছেন, তুমকো বাহাদুরি মিল জায়গা। আজ আমি হাবিলদার হলাম। হে মন্দ খেলা নয় তো। আবার সেই বিদেশিনীর সঙ্গে দেখা হয়েছিল। এই 2 বছরে কত বেশি সুন্দর হয়ে গেছে সে। সেদিন সে সোজাসুজি বললে যে যদি আমার আপত্তি না থাকে সে আমায় তার সঙ্গী রূপে পেতে চায়। আমি বললাম, না, তা হতেই পারে না। মনে মনে বললুম, অন্ধের লাঠি একবার হারায়, আবার আর না যা ঘা খেয়েছি তাই সামলানো দায়। বিদেশি নীল চোখ দুটো যে কিরকম জলে ভরে উঠেছিল, আর বুকটা তার কিরকম ফুলে ফুলে উঠছিল, তা আমার মতো পাষাণকেও কাঁদিয়েছিল। তারপর নিজেকে সামনে নিয়ে এসে বললে, তবে আমায় ভালোবাসতে দেবে তো, অন্তত ভাইয়ের মতো। আমি বেওয়ারিশ মাল, অতএব খুব আগ্রহ দেখে বললুম, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর তার ভাষায় অজি মানে বিদায় বলে সে যে সেই গিয়েছে আর আসেনি। আমার শুধু মনে হচ্ছে সে যেন আর ফিরবে না, সে যেন ফিরে না আর, সে গেছে চলে। যাই হোক, আজ গুর্খাদের পেয়ে বেশ থাকা গেছে, কিন্তু গুর্খাগুলো এখন যেন একটা দুধের শিশু। দুনিয়াতে মানুষ যে এত সরল হতে পারে তা আমার কোনো বিশ্বাসই ছিল না। এই গুর্খা আর তাদের ভাইরা ভাই গাড়োয়াল, এই দুটো জাতি আবার যুদ্ধের সময় কিরকম ভীষণ হয়ে ওঠে। তখন এদের প্রত্যেকে যেন এক একটা সেরে বর। এদের খুকরি দেখলে এখনো জার্মানিরা রাইফেল ছেড়ে পালায়। এই দুটো জাত যদি না থাকতো তাহলে আজ এত দূর এগোতে পারতাম না। তাদের মাত্র কয়জন আর বেঁচে আছে। রেজিমেন্টকে রেজিমেন্ট একেবারে সাবার, অথচ যে 2-4 জন বেঁচে আছে তারাই কিরকম হাসছে খেলছে।
যেন কিছুই হয়নি। ওরা যে মস্ত একটা কাজ করেছে, এইটাই কেউ কখনো ওদের বুঝিয়ে উঠতে পারেনি। আর ওই যে লম্বা চওড়া শিখগুলো, তারা কি বিশ্বাসঘাতকতাই না করেছে, নিজের হাতে নিজে গুলি মেরে হাসপাতালে গিয়েছে। বাহ 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 বাহ! ট্রেন্সের ভিতর একটা ব্যাটালিয়ন মার্চ হচ্ছে। ফ্রান্সের মধুর ব্যান্ডের তালে তালে কি সুন্দর পাগুলো নড়ছে আমাদের। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, ছপ 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 ছপ। এই যে হাজার লোকের পা একই সঙ্গে উঠছে, একই সঙ্গে পড়ছে, কি যে সুন্দর। বেলুচিস্তান, কোয়েটার ব্রহ্মাকুঞ্জিত আমার ছোট্ট কুটির। এই কি হলো আজ এই আখরোটার নাশপাতির বাগানে বসে বসে তাই ভাবছি। আমাদের সব ভারতীয় সৈন্য দেশে ফিরে এলো, আমিও এলুম। কিন্তু সে 2 বছর কি সুখেই কেটেছে? আজ এই একটু আগে বৃষ্টির জলে ধোয়া স্বচ্ছ নীল আসমানটি দেখেছি, আর মনে পড়ছে সেই ফরাসি তরুণীটার ফাঁক ফাঁক নীল চোখ দুটি। পাহাড়ে ওই চমড়ে মৃগ দেখে তার সেই থোকা থোকা কোঁকড়ানো রেশমি চুলগুলো মনে পড়ছে। আর ওই যে পাকা আঙুলে ঢল ঢল করছে অমনি স্বচ্ছতার চোখের জল। আমি অফিসার হয়ে সর্দার বাহাদুর খেতাব পেলুম। সাহেব আমায় কিছুতেই ছাড়বে না। হ্যাঁ, কে বুঝবে, আর কেই বা কাকে বোঝাবো? ওগো, আমি বাঁধন কিনতে আসিনি, সিন্ধু পারে কোনো মহৎ উদ্দেশ্য নিয়েও যাইনি, শুধু নিজেকে খাঁটি করে নিতে, পুড়িয়ে খাঁটি করে নিতে, নিজেকে চাপা দিতে গিয়েছিলাম। আবার এইখানটায় যেখানে কখনো আসবো না মনে করেছিলাম, আসতে হলো। এ কি নারীর টান! আমার কেউ নেই, কিছু নেই, তবু কেন রয়ে রয়ে মনে হচ্ছে না এখানেই আমার সব আছে। এ কার মূঢ় অন্ধ সান্ত্বনা! কারোর কিচ্ছু করিনি, আমারও কেউ কিচ্ছু করেনি, তবে কেন এখানে আসছিলুম না? সে একটা অব্যক্ত বেদনার অভিমান, সেটা প্রকাশ করতে পারছি নে। হেনা হেনা হেনা। সাবাস, কোথাও কেউ নেই, তবু এধার থেকে বাতাস ভেসে আসছে ওকে শব্দ। না না না। পাহাড় কেটে নির্ঝরটা তেমনি বইছে। কেবল যে মেহেদি রাঙানো পদরেখা এখনো ওর পাথরের বুকে লেখা রয়েছে, সেই হেনা আর নেই। এখানে ছোটখাটো কত জিনিস পড়ে রয়েছে, যাতে তার কোমল হাতের ছোঁয়ার গন্ধ এখনো পাচ্ছি। হেনা হেনা হেনা। আবারও প্রতিধ্বনি, না না না। পেশোয়ার, পেয়েছি পেয়েছি, আজ তার দেখা পেয়েছি আমি। হেনা হেনা হেনা, তোমাকে আজ দেখেছি এখানে, এই পেশোয়ারে। তবে কেন মিথ্যা দিয়ে এত বড় একটা সত্যকে এখনো ঢেকে রেখেছ? সে আমায় লুকিয়ে দেখেছি আর কেঁদেছি, কিছু বলেনি, শুধু চেয়ে চেয়ে দেখেছি আর কেঁদেছি। এরকম দেখার যে অশ্রু প্রাণের শ্রেষ্ঠ ভাষা, সে আজও বললে সে আমায় ভালোবাসতে পারেনি।
ওই না কথাটা বলবার সময় সেই করুণ একটা কান্না তার গলা থেকে বেরিয়ে ভোরের বাতাসটা ব্যথিয়ে তুলেছিল। দুনিয়ার সবচেয়ে মস্ত হেয়ালি হচ্ছে মেয়েদের মন। কাবুল, ডাক্কা ক্যাম্প। যখন মানুষের মতো মানুষ আমির হাবিবুল্লাহ খান শহীদ হয়েছে শুনলাম, তখন আমার মনে হলো এতদিনে হিন্দুকুশের চূড়াটা ভেঙে পড়ল। সুলেমান পর্বত জড়শুদ্ধ উখড়িয়ে গেল। ভাবতে লাগলুম, আমার এখন কি করা উচিত। 10 দিন ধরে ভাবলুম। বড্ড শক্ত কথা। না, আমিরের হয়ে যুদ্ধ করাই মনে করলুম। কেন? কেন কোনো উত্তর নেই। তবু আমি সরল মনে বলছি, ইংরেজ আমার শত্রু নয়, সে আমার শ্রেষ্ঠ বন্ধু। যদি বলি আমার এবারে যুদ্ধে আসার কারণ একটা দুর্বলকে রক্ষা করবার জন্য প্রাণ আহুতি দেয়া, তাহলেও ঠিক উত্তর হয় না। আমার অনেক খামখেয়ালির অর্থ আমি নিজেই বুঝি না। সেদিন ভোরে ডালিম ফুলের গায়ে কে আগুন লাগিয়ে দিয়েছিল? সে যেন আমারই মতো আরো অনেকের বুকের খুন খারাপই। উদার আকাশটা কেঁদে কেঁদে একটুর জন্য থেমেছে। তার চোখটা এখনো খুব খোলা, আবারও সে কাঁদবে। কার সে বিয়োগ ব্যথায় বিধুর কোয়েলিটাও কেঁদে কেঁদে চোখ লাল করঞ্জ করে ফেলেছিল। আর তার উহু শব্দ প্রভাতের ভিজে বাতাসে চোল খাইয়ে দিচ্ছিল। শুকনো নদীটার ওপারে বসে কি সানাইতে আসোয়ারে রোগিণী ভাবছিল। তার মেরে মেরে কত যে চাপা হৃদয়ের কান্না কেঁপে কেঁপে উঠছিল, তা সবচেয়ে বেশি বুঝছিল। মেহেদি ফুলের তীব্র গন্ধে আমাকে মাতাল করে তুলেছিল। আমি বললুম, হেনা, আমিরের হয়ে যুদ্ধে যাচ্ছি। আর ফিরে আসবো না, বাঁচলেও আসবো না। সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বললে, সোহরাব প্রিয়তম, তাই যাও। আজ যে আমার বলবার সময় হয়েছে তোমায় কত ভালোবাসি। আজ আমার অন্তরের সত্যিকে মিথ্যা দিয়ে ঠেকে আশিককে কষ্ট দেব না। আমি বুঝলুম সে বীরঙ্গনা, আফগানের মেয়ে। যদিও আফগান হয়ে আমি শুধু পরদেশের জীবনযাপন করেই বেরিয়েছি, তবু এখন নিজের দেশের পায়ে আমার জীবনটা উৎসর্গ করি, এই সে চাইছিল। ও রমণী, তুমি কি করে তবে নিজেকে এমন করে চাপা দিয়ে রেখেছিলে হেনা? কি অটলে ধৈর্য শক্তি তোমার! কোমল প্রাণা রমণী, সঠিক সময়ে কত কঠিন হতে পারে। কাবুল। 5-5টা গুলি এখনো আমার দেহে ঢুকে রয়েছে। যতক্ষণ না সম্পূর্ণ জ্ঞান হারিয়েছিল, ততক্ষণ সৈন্যদেরকে শক্ত করেই রেখেছিল। খোদা, আমার বুকের রক্তে আমার দেশকে রক্ষা করেছি। একে যদি শহীদ হওয়া বলে, তবে আমি শহীদ হয়েছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কর্তব্য পালন করেছি। আমি চলে এলুম। হেনা ছায়ার মতো আমার পিছু পিছু ছুটল। এত ভালোবাসা, পাহাড় ফাটা উদ্দাম জলস্রোতের মতো এত প্রেম কি করে বুকের পাঁজর দিয়ে আটকে রেখেছিল হেনা? আমির তার ঘরে আমায় আসন দিয়েছেন। আজ আমি তার সেনাদলের একজন সর্দার। আর হেনা,
হেনা, ওই যে সে আমায় আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। এখনো তার বুক কিসের ভয় কেঁপে কেঁপে উঠছে। এখনো বাতাস ছাপিয়ে তার নিঃশ্বাসে উঠছে একটা মস্ত অতৃপ্তির বেদনা। আহা, আমার মতো অভাগাও বড্ড বেশি জখম হয়েছি, ঘুমিয়েছি। ঘুমুক না, না 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 না, আমরা দুইজনেই ঘুমবো। এত বড় তৃপ্তির ঘুম থেকে জাগি আর বেদনা দিও না খোদা। হেনা, 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 না 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 না, এত বড় তৃপ্তির ঘুম থেকে জাগি আর বেদনা দিও না খোদা। না না না।